এবারে আমেরিকাকে বাদ দিয়ে হরমুজ খোলা ইস্যুতে ওমানের সাথে ইরানের আলোচনা চুক্তি। খুব শিগগিরই কি খুলছে হরমুজ, কি বলছে তেহরান? ইরান আমেরিকার যুদ্ধে তেল গ্যাসের তীব্র সংকটের সুযোগে কোটি কোটি ডলার কিভাবে লুটে নিচ্ছে মার্কিন তেল কোম্পানিগুলো। হুঙ্কার আমলে না নিলে ইরানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে আমেরিকা, যে ভুল এড়িয়ে এখনো তুলনামূলক নিরাপদে আছেন ট্রাম্প। ইসরায়েলকে সুরক্ষা দিতে মার্কিন অস্ত্রের মজুদে টান, পেন্টাগনের গোপন তথ্য ফাঁস, দলে দলে দেশ ছাড়ছেন কেন ইসরায়েলিরা। খুব শিগগিরই আবারও খুলতে যাচ্ছে হরমুজ, এমন ইঙ্গিত দিয়েছে ইরান। তবে সাফ জানিয়ে দিয়েছে হরমুজ আবারও খোলা ইস্যুতে আমেরিকা নয়, আলোচনা ও চুক্তি হবে ওমানের সাথে। খামেনির দেশের ভয়াবহ অভিযোগ, আমেরিকা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। কেন আমেরিকার হুমকি ধামকিকে একেবারেই পাত্তা দিচ্ছে না খামেনির দেশ? কেন আমেরিকাকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা, এমন ভয়াবহ অভিযোগ তুলেছে ইরান। একই সাথে সাফ জানিয়ে দিয়েছে হরমুজ আবারও খোলা ইস্যুতে আমেরিকা নয়, ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। খুব শিগগিরই চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত ইরানের। কেন আমেরিকাকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান? কেন আমেরিকার হুমকি ধামকিকে একেবারেই পাত্তা দিচ্ছে না খামেনির দেশ? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কোনোভাবেই আমেরিকা আর জায়গা পাবে না। এটা বোঝাতেই হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ওমানের সাথে আলোচনায় ইরান। এর মধ্য দিয়ে ইরান আবারও জানিয়ে দিল, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব কেবল এই অঞ্চলের দেশগুলোর, বাইরের কোনো শক্তির নয়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্রাজ্যবাদের দিন শেষ। আর ওমানের সাথে হরমুজ নিয়ে ইরানের চুক্তি সেই কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতোই। কি আছে হরমুজ ইস্যুতে ইরান ওমান চুক্তিতে? মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, চুক্তি হলে 60 দিনের জন্য টোল দেয়া ছাড়াই বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ পার হওয়ার অনুমতি পাবে। পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো হরমুজের উত্তরাঞ্চলের লেন ব্যবহার করে ইরানের জলসীমা দিয়ে চলাচল করবে। পারস্য উপসাগর থেকে বের হতে জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজগুলো ওমানের জলসীমা ব্যবহার করবে। আর চুক্তির প্রথম 30 দিনের মধ্যে দুই পক্ষ একসাথে হরমুজ প্রণালীর নিচে থাকা সব সামুদ্রিক মাইন সরিয়ে ফেলবে। তবে 60 দিন পর কি হবে, টোল দিতে হবে কিনা তা নিয়ে পরবর্তীতে আলোচনা করবে দুই দেশ। তবে এই আলোচনার মাঝেই ইরানের ভয়াবহ অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নতুন চুক্তিতে সই করার জন্য ইরানের সামনে এবারই শেষ সুযোগ। ট্রাম্পের এমন মন্তব্য তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে বলে অভিযোগ তেহরানের। আমেরিকাকে আলোচনা থেকে ইরান বাদ দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী খুলে দেয়া ও যুদ্ধ বন্ধে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা চলছে। খুব শিগগিরই জলপথটি খুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে যথারীতি আবারও হুমকি দেন, প্রয়োজনে ফের ইরানে সামরিক হামলা হবে। হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে যাবে, না হলে ইরানে আবারও ভয়াবহ সামরিক অভিযান শুরু হবে। আমরা এরই মধ্যে তাদের উপর খুব কঠিন আঘাত হেনেছি, কিন্তু আসল কঠিন আঘাতটা এখনো বাকি। আশা করি আমাদের সেটা করতে হবে না, যদিও তারা এটা স্বীকার করতে চায় না, কিন্তু আমাদের মধ্যে খুব ভালো আলোচনা চলছে। হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতির দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 2-1 দিনের মধ্যে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হরমুজ প্রণালীর মতো অচল অবস্থা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেবেও। লোহিত সাগরে সৌদি আরবের একটি ট্যাঙ্কার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনে থাকা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বাব আল মান্দেবে সৌদির ওপর সামুদ্রিক অবরোধ আরোপের পর এখন পর্যন্ত রিয়াদের 8টি জাহাজের ওপর হামলা হয়েছে। আরও 29টি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দিয়েছে হুথিরা। এদিকে ইরানকে শেষ সুযোগ দেওয়ার হুঙ্কার দিলেও যুদ্ধের ময়দান থেকে মান সম্মান নিয়ে সরে যাওয়ার কোনো পরিকল্পনা প্রস্তুত রেখেছেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানকে হুমকি দেওয়ার পর থেকেই এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের মতে, ভিন দেশে যুদ্ধ করতে গিয়ে পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্টদের করা গুরুতর একটি ভুল থেকে এখনও নিজেকে সামনে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কি সেই ভুল?
ট্রাম্পের হুঙ্কার আমলে না নিলে ইরানে মার্কিন স্থল অভিযানের আশঙ্কা আছে কি? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধ শুরুর পর 5 মাস পেরিয়ে 6ষ্ঠ মাস চলছে। এই মধ্যবর্তী সময়ে যুদ্ধবিরতি কার্যকর আর শান্তি আলোচনায় অগ্রগতির দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কথারই বরখেলাপ করছেন নিয়মিত। সিদ্ধান্তে অটুট থাকতে না পারায় ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। প্রবল প্রতিরোধে নাস্তানাবুদ হয়ে সাময়িক বিরতিতে গেছে চাপিয়ে দেওয়া যুদ্ধ। এই ঘটনাক্রম ঢুকে পড়েছে অন্তহীন এক চক্রে। এতে খুব ভালোভাবেই ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। একদিকে পরাশক্তি আমেরিকার সামরিক সক্ষমতার দম্ভ, অন্যদিকে ইরানের হার না মানা লড়াকু মানসিকতা। না পারছেন যুদ্ধে জিততে, না পারছেন পিছু হটতে। সিদ্ধান্ত গ্রহণে দোদল্যমান অবস্থায় থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে পূর্বসূরিদের তুলনায় কিছুটা এগিয়ে রেখেছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলেও কেন তিনি তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছেন? অনিশ্চিত গন্তব্যের এই যুদ্ধে কোন ভুলটি তিনি এখনো করেননি? মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বিশ্লেষকরা বলেছেন, ভিয়েতনাম, ইরাক আর আফগানিস্তানে মার্কিন অভিযানের মতো ভুল থেকে নিজেকে এখনো সামলে রাখতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে স্থল অভিযান মানে এমন এক যুদ্ধে আটকে যাওয়া যেখানে আমেরিকার জন্য টিকে থাকা প্রায় অসম্ভব। 70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন জানতেন যুদ্ধে জেতা কঠিন। তবুও আমেরিকানদের অহংকার রক্ষার জেদে তরুণ সেনাদের পাঠান ভিয়েতনামে, যার ফলাফল আজও মার্কিনীদের জন্য দগদগে এক ক্ষত। সে সময় নিহত হয় হাজার হাজার মার্কিন সেনা, যার প্রভাব এতটাই প্রবল ছিল যে মার্কিন রাজনীতি থেকে মুছে যায় প্রেসিডেন্ট জনসনের নাম। উত্তরাধিকার সূত্রে ভিয়েতনাম যুদ্ধের নিয়ন্ত্রণ পাওয়া প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হামলার পরিধি আরও বাড়ান। বেদম মার খেয়ে তল্পিতল্পা গুটিয়ে পালিয়ে বাঁচে মার্কিন বাহিনী। প্রায় 3 দশক পর ইরাকে একই ভুল করে বসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আফগানিস্তানে এই ভুলের চক্র থেকে শিক্ষা নিয়ে নির্বাচনের আগে যুদ্ধবিরোধী প্রচার চালিয়ে ভোটারদের আশ্বস্ত করেছেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে যুদ্ধে আমেরিকার লাভ নেই, জেতা সম্ভব নয়, সেই যুদ্ধের পথও মারাবেন না। ইরান যুদ্ধের কঠিন এই পরীক্ষায় কি করবেন প্রেসিডেন্ট ট্রাম্প? কোন সব বিকল্প পথ খোলা আছে তার সামনে? সবচেয়ে সম্ভাব্য পথ হতে পারে বর্তমান কৌশলেই পরিস্থিতি সামলে এগিয়ে যাওয়া, অর্থাৎ নিয়মিত বিরতিতে বিমান হামলা, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করা আর কূটনৈতিক চাপ বহাল রাখা। এতে দীর্ঘকাল চলবে যুদ্ধ। লজ্জাজনক পরাজয় এড়ানো গেলেও জয় পাবে না কোনো পক্ষই। যদিও এর কুপ্রভাব সামলাতে হবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আর অর্থনীতিকে। যুদ্ধ দীর্ঘকাল চললে মার্কিনীদের উপর চেপে বসবে অর্থনৈতিক দুর্দশার বোঝা। একই সাথে বাড়বে মার্কিন সেনা হতাহতের ঝুঁকি। ইরানের স্থল অভিযান ও বেসামরিক স্থাপনায় সর্বাত্মক হামলা হলে পাল্টা প্রতিরোধে যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা উপসাগরীয় অঞ্চলে। রক্ষা পাবে না এতদিন যুদ্ধের তীব্র আঁচ থেকে তুলনামূলক সুরক্ষিত থাকা দেশগুলো। পরিস্থিতি এমন হলে মার্কিন প্রেসিডেন্টের পাশ থেকে ধীরে ধীরে সরে যেতে পারেন আরব মিত্ররা। কারণ উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো চায় না যুদ্ধ দীর্ঘতর হোক। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন, সৌদি আরব, ওমান, কাতার সহ ওই অঞ্চলের মুসলিম দেশগুলোর বেশিরভাগই যুদ্ধের ক্ষতি বহন করতে চায় না। তারা চায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত বিপাকে জড়িয়ে পড়ার পেছনে ইসরায়েলের উস্কানি আর সূক্ষ্ম চক্রান্তকেও দুষছেন কোনো বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মান সম্মানকে প্রশ্নের মুখে ফেলে দেয়া এই যুদ্ধে একটা পথই খোলা রেখেছে তেহরান, আর তা হচ্ছে ইরানের দাবি মেনে আলোচনায় ভর করে যুদ্ধের ইতি টেনে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেয়া। আর তা না হলে চলবে অন্তহীন এক যুদ্ধ, যার উপহার হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের অবধারিতভাবে কপালে জুটবে মার্কিন সেনাদের প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং নির্বাচনের আগে জনপ্রিয়তার অপ্রত্যাশিত ধস। যদিও কারো কারো ধারণা, ইরানের দাবি মেনে যুদ্ধ থেকে সরলে মুখ লুকানোর জায়গা পাবেন না মার্কিন প্রেসিডেন্ট। ভেঙে চুরমার হবে পরাশক্তি আমেরিকার দম্ভের দেয়াল। তাই তুলনামূলক কম মাসুল দিতে হয় এমন পথে এগুনো ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর বিকল্প নেই। এক মুহূর্তে দুটি পরিবারের শতাধিক মানুষকে বুঝে শুনে হত্যাকে বর্বরতার কোন মানদণ্ডে ফেলা যায়? আর লাশগুলো উদ্ধার করে স্বাভাবিক দাফন ও কবরের জন্য যদি অপেক্ষা করতে হয় প্রায় 3 বছর। চলতি সপ্তাহে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের এমনই এক ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ব বিবেককে, যেই নৃশংসতম কাণ্ডের হোতা ইসরায়েলি বাহিনী। বিভীষিকাময় এই হত্যাকাণ্ড কিভাবে, কোথায় হয়েছে,
বিস্তারিত থাকছে মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন দেখতে দেখতে অনেকের কাছেই ইদানিং গা শোয়া হয়ে গেছে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার এই উন্মাদনা। নিয়মিত মানবতার বুলি শোনানো পশ্চিমারা তো বটেই, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের চোখের সামনে এই নির্মমতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে বছরের পর বছর ধরে চলছে ইতিহাসের বীভৎসতম হত্যাযজ্ঞ। দেরিতে হলেও আবার বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে গাজায় ইসরায়েলের বর্বরতার সদ্য উদ্ঘাটিত নজির। চরম মর্মান্তিক যে ঘটনা শুনে, দৃশ্য দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, অজান্তেই ভিজেছে চোখের কোণ। দৃশ্যটি গাজা সিটির ফিলিস্তিনের পতাকায় ঢাকা থরে থরে সাজানো খাটিয়ার দীর্ঘ সারি, যা একেবারেই রূপক নয়, প্রতিবাদী কর্মসূচির দৃশ্যও নয়। বাস্তবিক অর্থেই হতভাগ্য শতাধিক মানুষের দেহাবশেষের আনুষ্ঠানিক কবরের আগে জানাজার দৃশ্য, যারা নিহত হয়েছেন একই দিনে একই ঘটনাস্থলে। এখানেই শেষ নয়, জানাজা আর কবরের স্বাভাবিক প্রক্রিয়ার জন্যও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ প্রায় 1000 দিন। আবু শরিয়া এবং আল হাসাইনা পরিবারের সদস্যদের দাফনের সুযোগে স্বস্তি মিললেও শোকের ছায়া নেমেছে পরিবার দুটির বেঁচে থাকা সদস্যদের জীবনে। আজ একটি শোকার্ত দিন। গণহত্যার 3 বছর পর এই মুহূর্তটি পুরনো ক্ষতকে আবারও জাগিয়ে তুলেছে। এটি আমাদের সন্তান, নারী ও পুত্রদের জীবনে শোক ফিরিয়ে এনেছে। সান্ত্বনা এতটুকুই যে আমাদের বিশ্বাস, আল্লাহর কাছে তারা শহীদের মর্যাদা পাবে। 2023 সালের 22 নভেম্বর গাজার সাবরা এলাকার একটি আবাসিক ব্লকে ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী, যেখানে বাস করতেন আবু শরিয়া ও আল হাসাইনা পরিবারের শত শত সদস্য। ওই দিন প্রথমে হামলা হয় ফাতি আবু শরিয়ার বাড়িতে। এতে ব্যাপক হতাহতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বহু মানুষ আশ্রয় নেন ফিলিস্তিনের সাবেক মন্ত্রী মুফিদ আল হাসাইনার বাড়িতে। ওই দিনের বিভীষিকা থেকে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় 200 আত্মীয় ওই বাড়িকে নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই বাড়িতেও বিমান হামলা হলে সাবেক মন্ত্রী সহ সবাই নিহত হন। ভবনটি পুরোপুরি ধসে পড়লে বেশিরভাগ মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ঠান্ডা মাথায় হত্যা করা হয় 3 শতাধিক মানুষকে, যার মধ্যে ছিল 44টি শিশু, 37 জন নারী আর 10 জনের বেশি প্রতিবন্ধী ব্যক্তি। আজ আমরা এমন এক জানাজা করছি যা ইতিহাসে এবং ফিলিস্তিনি আন্দোলনের ইতিহাসে নজিরবিহীন। আমরা সেই সব পচে যাওয়া মৃতদেহের কথা বলছি যা ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের কর্মীরা অত্যন্ত কঠিন ও হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে উদ্ধার করেছে। দিনের শেষে আমরা 8000-এর বেশি মৃতদেহের কথা বলছি যা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। দীর্ঘ প্রায় 32 মাস পর 14 জুলাই সীমিত সরঞ্জাম নিয়ে সাবরা এলাকার ওই আবাসিক ব্লকে উদ্ধার অভিযানে নামে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা। অভিযানটি ছিল অত্যন্ত জটিল, কারণ হামলা পরবর্তী বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়েছিল ফিলিস্তিনিদের শরীরগুলো। 1 আগস্ট পর্যন্ত টানা 17 দিনের অভিযানে 12 জনের মরদেহ শনাক্ত করতে সফল হন উদ্ধারকর্মীরা। গাজা ভূখণ্ডের চারপাশ ঘিরে আরব রাষ্ট্রগুলো থাকলেও অসহায় ফিলিস্তিনিদের মৃত্যু চিৎকার আর অনাহারে ধুঁকে ধুঁকে মরার কষ্ট হয়তো তাদের চোখে পড়েনি। কথিত পশ্চিমা সুরক্ষার ছাতার ছায়াতলে থাকায় হয়তো ফিলিস্তিনি শিশুদের ছিন্ন ভিন্ন দেহ দেখেও বিবেককে নাড়া দেয়নি। এখনও অনেকটা দায়সারা বিবৃতিতেই সীমাবদ্ধ প্রতাপশালী আরব নেতাদের ক্ষমতার বাহাদুরি। যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা ইসরায়েলে এবার দেখা দিয়েছে নতুন সংকট। খোদ ইসরায়েলের গবেষণা বলছে, দলে দলে দেশ ছাড়ছেন রেকর্ড সংখ্যক ইসরায়েলি। দেশত্যাগীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ সহ উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর ব্যাপক উপস্থিতি বাড়াচ্ছে উদ্বেগ, যার গভীর প্রভাব পড়তে পারে অর্থনীতি, জনশক্তি আর জাতীয় নিরাপত্তায়। কোন আতঙ্কে দেশ ছাড়ার এমন হিড়িক? ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছেন কি তারা? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও সংঘাতের জেরে দেশ ছাড়ছে রেকর্ড সংখ্যক ইসরায়েলি। গাজা, লেবানন, ইরানে একের পর এক যুদ্ধের প্রেক্ষাপটে নাগরিকদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা ব্যাপক হারে বাড়ছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় বলা হয়েছে, 2025 সালে প্রায় 45 থেকে 50 হাজার ইসরায়েলি দেশ ছেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে তা ভবিষ্যতে দেশটির নিরাপত্তা, অর্থনীতি এবং জনসংখ্যাগত ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে গবেষণায় সতর্ক করা হয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার বিশ্লেষণ অনুযায়ী 2023 ও 2024 সালে প্রায় 50,000 করে ইসরায়েলি অন্তত 1 বছরের জন্য দেশ ছেড়েছিলেন। 2025 সালের সরকারি চূড়ান্ত তথ্য 2027 সালের আগে প্রকাশিত হবে না। তাই গবেষকরা ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ভ্রমণ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য চিত্র তুলে ধরেছেন। গবেষণায় দেখা যায় 2025 সালে প্রায় 90,922 জন ইসরায়েলি টানা অন্তত 3 মাসের জন্য দেশ ছেড়েছেন। 2024 সালে এই সংখ্যা ছিল 91,499 এবং 2023 সালে 86,509। গবেষকদের মতে 3 মাসের বেশি সময় বিদেশে থাকা মানুষের সংখ্যা এবং পরে অন্তত 1 বছরের জন্য দেশ ত্যাগকারীদের মধ্যে অত্যন্ত শক্তিশালী পরিসংখ্যানগত সম্পর্ক রয়েছে। সেই ভিত্তিতেই তারা অনুমান করছেন 2025 সালে অন্তত 45 থেকে 50,000 ইসরায়েলি দীর্ঘমেয়াদে দেশ ছেড়েছেন। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে 2010 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় 60,000 মানুষ 3 মাস বা তার বেশি সময়ের জন্য বিদেশে যেতেন। কিন্তু 2023 থেকে 2025 সালের 3 বছরে এমন ভ্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,68,509, যা 1 দশক আগের একই সময়ের তুলনায় উদ্বেগজনক মাত্রায় বেশি। গবেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত, অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা এবং সরকারের বিভিন্ন নীতি নিয়ে অসন্তোষ দেশ ত্যাগের প্রবণতা বাড়িয়ে তুলেছে। অতীতে উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে বিদেশে যাওয়ার প্রবণতা বেশি থাকলেও বর্তমানে অনেক নাগরিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ এবং নিরাপত্তা পরিস্থিতিকেও দেশ ছাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন অভিবাসীদের বাদ দিয়ে কেবল দীর্ঘদিনের ইসরায়েলি নাগরিকদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যাতে প্রকৃত দেশ ত্যাগের চিত্র স্পষ্টভাবে উঠে আসে। গবেষকদের মতে 2024 ও 2025 সাল মিলিয়ে ইসরায়েলে আসার চেয়ে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা প্রায় 50,000 বেশি ছিল। এটি দেশটির জন্য একটি বিরল পরিস্থিতি, কারণ অতীতে সাধারণত বিদেশ থেকে আসা ইহুদি অভিবাসীর সংখ্যাই বেশি থাকত। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের অন্যান্য পেশাজীবীদের ইসরায়েল ত্যাগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ দক্ষতা সম্পন্ন মানব সম্পদ, বিশেষ করে উচ্চ প্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পের ওপর নির্ভরশীল। ফলে দক্ষ জনশক্তির ইসরায়েল ত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে। গবেষকরা আরও সতর্কতা জানিয়ে বলছেন, বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক সংকট সৃষ্টি না করলেও নতুন করে রাজনৈতিক, অর্থনৈতিক বা নিরাপত্তাজনিত বড় কোনো ধাক্কা এলে দেশত্যাগের হার আরও বেড়ে যেতে পারে। একবার এই প্রবণতা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তা উল্টে দেওয়া অত্যন্ত কঠিন হবে এবং দীর্ঘমেয়াদে ইসরায়েলের অর্থনীতি, জনশক্তি ও জাতীয় নিরাপত্তার উপর গভীরভাবে এর প্রভাব পড়বে।